নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য বা বক্তৃতা কি আপনারা শুনেছেন, কিংবা আপনাদের শোনার সৌভাগ্য বা দুর্ভাগ্য কি হয়েছিল? আমি কিছুটা শুনেছি। সেই শোনার পর থেকে আমার মনে হচ্ছে কতগুলো কথা আপনাদের বলা উচিত। আমি মনে করি দিদির এবার রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা চাওয়া উচিত। তার কতগুলো কারণ আছে বলে আমার মনে হয়। আপনারা সহমত পোষণ করতেও পারেন, নাও করতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে টার্গেট করে ইডি সন্দেশখালিতে ঢুকেছিল। তারপর সন্দেশখালির ঘটনার দায় চাপিয়ে দিলেন বিজেপি আরএসএস এর উপর। আগে হলে তিনি বলতেন যত দোষ নন্দঘোষ মানে সিপিএম, এখন তিনি সিপিএম এর জায়গায় বিজেপিকে এনেছেন, সঙ্গে যোগ করে দিয়েছিলেন আরএসএস। যদিও আরএসএস এর প্রতি তিনি খুব নরম, এটা মাঝে মধ্যে তিনি নিজেই প্রকাশ করে ফেলেন। তিনি আরএসএস নেতৃত্বকে অনুরোধ জানিয়েছিলেন আপনারা আপনাদের কাজ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে ওই দুজন, নাম না করে বলেছিলেন, মোদিজি এবং অমিত শাহকে সরানোর ব্যবস্থা করুন। এখন সুযোগ বুঝে আরএসএস এর নামটাও সামনে নিয়ে আসলে। শেখ শাহজাহান যে একজন দুষ্কৃতী, এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনে তো আর কোনো সংশয় নেই, এবং তৃণমূলের সমর্থকদের মনেও সংশয় নেই। অনেক সময় তারা হয়তো, যেহেতু তারা দল করেন, প্রকাশ্যে অনেক কথা বলতে পারেন না, তাদেরও অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা আছে। শেখ শাহজাহানকে নেতা বানিয়েছে সিপিএম, জনপ্রতিনিধি করেছে তৃণমূল। শেখ শাহজাহান তার সংখ্যালঘু পরিচয়টাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার দুষ্কৃতী পরিচয়টাকে আড়াল করতে চাইছেন। দুষ্কৃতীদের আবার ধর্মের রং কি? কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, কে আদিবাসী, কে জনজাতি, ওগুলো আমরা দেখব কেন? শেখ শাহজাহান দুষ্কৃতী। তার দুষ্কৃত মানে কৃতকর্মের আখ্যান সন্দেশকালীর ঘরে ঘরে শোনা যায়, এখন সারা বাংলা শুনছে। কি না করেছেন! নিজের নামে মার্কেট, নিজের নামে বাহিনী, অত্যাচার, জবরদখল করে জমি দখল করে সেখানে মাছের ভেড়ি তৈরি করা, খাদ্য দুর্নীতিতে যুক্ত, বালু ঘনিষ্ঠ, বাকিবুর ঘনিষ্ঠ। এতই যদি শেখ শাহজাহান সৎ হবেন, পালিয়ে বেড়াচ্ছেন কেন? কেন আসছেন না ইডির কাছে? কেন তার অনুগামীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর চড়াও হয়েছিল, ইডির আধিকারিকদের উপর চড়াও হয়েছিল? শেখ শাহজাহানকে ইডি এমনি এমনি টার্গেট করেনি। বালুরকে জিজ্ঞাসাবাদ করে, এবং বালুর একটা ওই চিঠি যেটা তার মেয়ের হাত দিয়ে পাঠাচ্ছিল, একজন জওয়ান দেখে পেলেন, সেটা ইডির হাতে যায়, সেখানে শেখ শাহজাহানের নামের উল্লেখ ছিল। তাই ইডি টার্গেট করেছে। আপনারা এত উষ্মা প্রকাশ কিসের শেখ শাহজাহানকে নিয়ে? যেখানে মানুষ শেখ শাহজাহানের অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছে, সেখানে আপনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, তারপর পিছন পিছন বিজেপি ঢুকেছিল। অর্থাৎ শেখ শাহজাহানরা যে নির্বাচনে আপনাকে ডিভিডেন্ড দেন, তিনি সেটা স্বীকার করে নিলেন। নইলে যত ভোট, তার 98% ভোট পেয়ে কেউ জেলা পরিষদে যেতে। শুধু শাহজাহান কেন, এসব মুদাস্সার, জাহাঙ্গীর, শওকত, কাইজার, আরাবুল, এসব আছে, এসব দাপিয়ে বেড়ায়। একটা শেখ শাহজাহানের নজরে পড়েছে মানুষের, এরকম কত আছে শেখ শাহজাহান। এই যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যে আসছে নির্বাচনের সময়, ভাবতেও লজ্জা লাগে। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে আসছে। এই কারণেই এই শেখ শাহজাহানের সমগোত্রীয়দের এবার আর ট্যাপও করতে তারা দেবে না, মিলিয়ে নেবেন।
আগে যা হয়েছে সব ইতিহাস, এবার নতুন ইতিহাস রচনা হবে 24-এর লোকসভায়। প্রয়োজনে আরো কেন্দ্রীয় বাহিনী আসবে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, বুথে ভারী বুটের আওয়াজ শুনবেন শাসক দলের হার মাত্রা। প্রয়োজনে আরো কেন্দ্রীয় বাহিনী আসবে। ওই শেখ শাহজাহানের মতো মাতব্বরদের এবার আর রাজ করতে দেয়া যাবে না। মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু গণতন্ত্রের উৎসবের মেজাজে তারা সামিল হবে না। এবার সেই বন্দোবস্ত থাকবে। তাতেই তো ঘুম উড়েছে সবার। 3,20,000 ডায়মন্ড হারবার, বসিরহাটেও কম নয়। এসব আর হবে না। মানুষ যাকে ভোট দেবেন তিনি জিতবেন। তাই শেখ শাহজাহানের প্রতি কেন দরদ বোঝা যায় এই জন্য। এবার আসুন, হঠাৎ করে বললেন যে মুখে গামছা বেঁধে আদিবাসী সাজিয়ে মহিলারা আছেন। দিদি, আপনি সবার মুখ্যমন্ত্রী, যারা আপনাকে ভোট দিয়েছে তাদের, যারা আপনাকে ভোট দেননি তাদের। মুখে গামছা বেঁধে আদিবাসী রমণী সাজানো হয়েছে, এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোভা পায় না। এবং এই আদিবাসীরা কেউ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা নন। এরা ব্রিটিশ আমল থেকে আছেন, সম্ভবত ছোটনাগপুর অঞ্চল থেকে তাদেরকে কৃষি কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। তারা সেখানকার ভূমিপুত্র। শেখ শাহজাহানরা ভূমিপুত্র নয়, এরা বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুষ্কৃতী। সেই দুষ্কৃতির ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সে দুষ্কৃতী। আপনি কি সুন্দর দাগিয়ে দিলেন। আসলে দেখুন, আপনি মাঝে মধ্যেই বলেন পঞ্চায়েতে 1/3 মহিলা প্রার্থী দিয়েছি, লোকসভায়, রাজ্যসভায়, বিধানসভায় আমার কত মহিলা প্রার্থী আছে। যখন সংরক্ষণ চালু করলো, মহিলাদের সংরক্ষণের আইন পাশ হলো, তখন মুখ্যমন্ত্রী বললেন ওসব আমার আগেই করা হয়ে গেছে। অবশ্যই তার অনেক জনপ্রতিনিধির মহিলা আছেন। সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর 3 জন মহিলাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। যদিও সুস্মিতা দেব এখানকার লোক নন, আর সাগরিকা ঘোষকে পাঠানোর পিছনে কারণ হলো দিল্লির ওই এলিট ইকোসিস্টেমের মধ্যে তৃণমূলের বার্তা পৌঁছে দেওয়া। এখনই অনেকে বলতে শুরু করেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা, তার মহিলাদের উন্নতিতে তার ভূমিকা, এই জন্যই তার প্রতি সবাই আকৃষ্ট হচ্ছেন। এটা মুখ্যমন্ত্রীর একটা দিক। তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, হরেক কিসিমের প্রকল্প চালু করেছেন। আমি সামাজিক প্রকল্পের একজন সমর্থক, কারণ কল্যাণ ব্রতী রাষ্ট্র ধারণায় মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়া অবশ্যই দরকার। তাহলে মানুষের খরচ করার প্রবণতা বাড়ে এবং সার্বিকভাবে অর্থনীতির বৃদ্ধি হয়, গতিপ্রাপ্ত হয়। কিন্তু আপনি 1,000 কেন 2,000 টাকা, 2,500 টাকা করে দিন, কোনো অসুবিধা নেই। টাকার সংস্থানটা কি শুধু বাজার থেকে ঋণ করে? এখন 6,93,000 কোটি টাকার মোট ঋণ রাজ্যের উপর। তাহলে যে শিশু আজকে ভূমিষ্ঠ হবে তার মাথার উপর প্রায় 60-62,000 টাকার দেনা। 5 লক্ষ কর্মসংস্থান করবেন বলেছেন। দপ্তর ওয়াইজ কোনো ব্রেকআপ নেই, এবং সেই কর্মসংস্থান করলে তো বেতন দিতে হবে আপনাকে, তার কোনো প্রভিশন নেই বাজেটে। আপনি বলে দিলেন। আপনি মাঝে মধ্যেই সবাই গিয়ে বলেন, সবাই শুনেছেন, আমার মা লক্ষ্মীরা, আমার কন্যাশ্রীরা, আমার রূপশ্রীরা, তারপরে বাবা মাদের উদ্দেশ্য করে বলেন যে মেয়েদের 18 বছরের তাড়াতাড়ি বিয়ে দেবেন না, ওদের নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিন, সরকার আছে, মেয়েরাও বাবা মাকে দেখেন। এগুলো খুব ভালো কথা, একদম ঠিক বলেছেন। আগে নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক, তারপরে বিয়ে থা। এবং আজকালকার মেয়েরা এটা মানেন যে আগে আমার নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে হবে, তারপর বিয়ে থা, সংসার ইত্যাদি। ওগুলো ঠিক আছে। সেখানে আপনি সবার দিদি হিসাবে, কারুর দিদি,
কারুর কাছে মা দুর্গা, কারুর কাছে মা অন্নপূর্ণা এই রূপে হাজির হন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সন্দেশখালীর আদিবাসী রমণীদের উদ্দেশ্যে আপনি যেটা বললেন যে মুখে কাপড় বেঁধে আদিবাসী সাজানো হয়েছে, সেই রূপটা কিন্তু বঙ্গবাসী দেখল। অর্থাৎ আপনার দলের সম্পদ শিবু, শাহজাহান, উত্তমের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তখন আপনি তাদের পাশে দাঁড়িয়ে ওই মহিলাদেরকেই কাঠকড়ায় কার্যত তুলে দিলেন। অতীতেও আপনি অনেক করেছেন, সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে হাঁসখালির ঘটনা, সর্বত্রই আপনার যেসব বক্তব্য সেগুলো অত্যন্ত অসংবেদনশীল, কারণ ওই আপনার দলের লোকের নাম জড়িয়ে গেছে। এখানে তো আপনি সিপিএম বিজেপির গাড়ি দোষ চাপাতে পারেননি, তাই বলে দিচ্ছেন যে আদিবাসী মহিলা সাজানো হয়েছিল। এটা আর একটা দিক আপনার। কিন্তু আপনি শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, ওরা আদিবাসী নয়, আদিবাসী সাজানো হলো বললেন, কিন্তু একবারও বললেন না যে এতদিন ধরে এরা যে ত্রাসের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সন্দেশখালীর দুটো ব্লকে, সেই সম্পর্কে আপনার প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? মানুষের ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে, মানুষ মুখ খুলছেন, বেকায়দায় পড়েছেন, তখনই আপনি আবল তাবল বলতে শুরু করলেন। আদিবাসী সাজানো হয়েছিল, শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, সাফাই দিচ্ছেন শাহজাহানের হয়ে। কারণ আপনি জানেন শাহজাহান, মুদাস্সার, জাহাঙ্গীর, কাইজার এই সমস্ত নামের কিছু লোক ধর্মীয় পরিচয়ে তারা মুসলমান হতে পারেন, কিন্তু তারা দুষ্কৃতী। আমি দুষ্কৃতীদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করি না। শিবু হাজরাও দুষ্কৃতী, উত্তম সর্দারও দুষ্কৃতী, তারা তো আর ধর্মে মুসলমান নয়। তাদেরকে আপনাকে প্রোটেক্ট করতে হবে একটাই কারণ, ওই নির্বাচন জিততে হবে। তারা ওখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেবেন না, বিরোধী দলের কণ্ঠরোধ করবেন, এবং একই সঙ্গে অনেকে বলেন ওই ৭৫-২৫-এর ভাগও আছে। আপনার তো ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে। যে শাহজাহানের বাহিনীর দ্বারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত, ইডির আধিকারিকরা আক্রান্ত, সেই শাহজাহানকে আপনি সমর্থন করছেন। আপনি বালুকে সবুজ বিপ্লবের জনক বলেছিলেন, দ্বিতীয় সবুজ বিপ্লব। কি করেছে কেষ্ট বলেছিলেন? ছোটখাটো চুরি দুর্নীতি। এখন রেশন দুর্নীতির অঙ্ক এখনো পর্যন্ত ২০,০০০ কোটি টাকা। নিয়োগ, মিড ডে মিল ওইসব চলে তো ১,০০,০০০ কোটি টাকার উপর দুর্নীতির খবর রয়েছে বলে অনেকে বলছেন। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। এর জন্য তো মানুষের কাছে দিদি আপনার ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই, ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছেন। আপনি তদন্ত আটকাতে চেয়েছেন, যখনই আদালত ইডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখনই আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে গেছেন তদন্ত আটকাতে। কেন? তদন্ত হলে তো আপনারই সুবিধা হবে। কোথায় দুর্নীতি, কে দুর্নীতি করেছে, কত অঙ্কের দুর্নীতি আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সৎ সাহস আপনার নেই, তাই শাক দিয়ে মাছ থাকতে চাইছেন আর কেন্দ্রীয় এজেন্সিকে তোপ ডাকছেন। আপনি সংবিধান হাতে শপথ নিয়ে কি করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বারে বারে আক্রমণ করেন? বলেন তারা গেরুয়া ঠোঙা নিয়ে নাকি গেরুয়া ব্যাগ নিয়ে ডিস্ট্রিবিউট করছে, তারা বিজেপির হয়ে প্রচার করছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা আছেন বলেন সীমান্ত সুরক্ষিত আছে, নিশ্চিন্তে আমরা ঘুমোতে পারি। সিআইএসএফ সিআরপিএফ এর জওয়ানরা আছেন বলেন ভাইটাল ইনস্টলেশন থেকে অনেক কিছু রক্ষা করেন, তারা আমাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করেন। সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে সরকারি সংস্থা সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এর বিরুদ্ধে আপনি নিয়মিত তোপ দাগছেন, তাদেরকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে চোপড়ার দুঃখজনক ঘটনা, 4টে বাচ্চা ছেলে মারা গেছে মাটির ডিবির চাপা পড়ে। ভারত বাংলাদেশ সীমান্তে ড্রেনের খনন কার্য চলছিল, সেখানে জেসিবি মেশিন ছিল, সেখান থেকে রাবিশের স্তূপ সেখানে পড়ে গেছে। এটা তো অনিচ্ছাকৃত ঘটনা, কেউ ইচ্ছা করে কিছু করেনি। এখানে আপনি বিএসএফ কে দাগিয়ে দিচ্ছেন। আগেও বলেছেন যে বিএসএফ বিজেপির হয়ে কাজ করেন, একজন
সংবিধান হাতে শপথ নেওয়া রাজ্যের প্রশাসনিক প্রধান যে ধরনের মন্তব্য করছেন, আনপ্রেসিডেন্টেড। আপনি একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, ওটা ছাড়া আপনার বাঁচার পথ নেই রাজনৈতিকভাবে, কিন্তু এবার সেই ন্যারেটিভও আপনার কাজ দেবে না। গণরোষের সাক্ষী হয়েছে সন্দেশখালী। যতই মন্ত্রীদের পাঠান, যতই রাজ্য মহিলা কমিশনকে পাঠান, যতই বিধানসভায় বিজেপি RSS কে তোপ দাগুন, যতই শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকে পড়েছে বলুন না কেন, আপনি নিজে বিলক্ষণ জানেন যে মানুষের জনরোষের প্রতিফলন ঘটেছে সন্দেশখালীতে। তাই আপনি নর্তসত্ত্ব জ্ঞানে রহিত হয়ে সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আপনি সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে বারবার আক্রমণ করে জনমানসে একটা বিরূপ ধারণা তৈরি করতে চাইছেন। আপনার উচিত দিদি, যা অন্যায় যা ভুল হয়েছে হয়তো আপনি জানতেন না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন যে কি অন্যায় কি ভুল হয়েছে। আপনি তো করজোরে ক্ষমা চাইবেন, বলেন না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাঝে মধ্যেই বলেন। তাহলে মানুষের কাছে ক্ষমা চান যে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, প্রতিশ্রুতি দিন। তা না করে আপনি তদন্ত বন্ধ করতে চাইছেন। তদন্তকারী সংস্থাকে বলছেন দেখে নেব আইন অনুযায়ী, বলছেন তারা বিজেপির এজেন্ডা রূপায়ণ করছেন। আদিবাসী রমণীদের বলছেন মুখে কাপড় দিয়ে সাজানো হয়েছে। আগে সবকিছুতে CPM এর ভূত দেখতেন, এখন বিজেপির ভূত দেখেন। শাক দিয়ে কতদিন মাছ টাকা যায়? পারবেন না। মানুষ আপনার খেলা ধরে ফেলেছে। কতবার খেলা হবে স্লোগান দিয়ে ফুটবল ছুড়বেন? এবার মানুষ খেলবে গণতান্ত্রিক ব্যবস্থায়, বুথে লাইন দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ খেলবে। ধৈর্য ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী, বেশি দিনের বাকি নেই, 3 মাসের মধ্যে তো ফলাফল বেরিয়ে যাবে। সিঙ্গেল ডিজিটের একটা বেশি পেতে পারেন আপনি এই মুহূর্তে ভোট হলে পশ্চিমবঙ্গে। মানুষ জবাব দেবে অনাচার, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতার বিরুদ্ধে, এই কথায় কথায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার বিরুদ্ধে। যে প্রত্যাশা আপনাকে ঘিরে ছিল মানুষের, সেই প্রত্যাশা পূরণে আপনি 16 আনার উপর 18 আনা ব্যর্থ। তাই ভুল স্বীকার করুন, মানুষের কাছে গিয়ে করজোরে ক্ষমা চান।